চলে এসেছি আজ রেলওয়ে এনটিপিসির একদম টপ 100 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, যে প্রশ্নগুলো কিন্তু আপকামিং এক্সামে কিন্তু আসার সম্ভাবনা ভীষণ। তা আজ চলে এসেছে তোমাদের মাঝে কি পার্ট 1 নিয়ে, তোমাদের কিন্তু এভাবে কন্টিনিউ চলতে থাকবে। আর এই টপ 100 প্রশ্ন করা মানে কিন্তু তোমাদের এনটিপিসি এক্সামে সেম টু সেম প্যাটার্নের প্রশ্ন থাকবেই থাকবে। এবং ম্যাথসে তোমরা কিভাবে 30-এ 30 তুলবে না, তার ট্রিক্স তোমাদেরকে 5G কনসেপ্ট সহকারে আজ পুরো ক্লিয়ার করে দেওয়া হবে। তা পুরোটা ক্লাস সবাই মনোযোগ সহকারে দেখবে। আজকের ক্লাসটি বলবো ভীষণ রামবান হতে চলেছে তোমাদের জন্য। তা চলো এবার ক্লাস শুরু করা যাক। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু পেয়াসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। আর যারা রেলওয়ে ব্যাচ অ্যাডমিশন নিতে চাইছো, দেখো ডেসক্রিপশনে বলবো যে অ্যাডমিশন চ্যানেল লিঙ্ক রয়েছে, অবশ্যই কিন্তু ওখানে গিয়ে অ্যাপসটাকে ইনস্টল করে কিন্তু সবাই পারচেজ করে নেবে। দেখো তাহলে প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো এই সব প্রশ্নগুলো কিন্তু রিপিটেড প্রশ্ন এবং রেলওয়ের ফেভারিট প্রিয় প্রশ্ন বলতে পারো, যে রেলওয়ে এক্সামে না এসে কখনো থাকতে পারে না। আর দেখা মাত্রই কিভাবে সলভ করবে, দেখো বলেছে যে 25% আর 10% পরপর দুটি ছাড়ের সমতুল্য ছাড়। যখনই তোমাদের এরকম দুটো পার্সেন্টেজ দিয়ে ছাড় বলবে সমতুল্য ছাড়, তোমরা কি করবে, কিচ্ছু করবে না, এই দুটো পার্সেন্টেজকে যোগ করবে। মানে এই ফর্মুলায় তোমরা ইউজ করবে যে x প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, ব্যাস আর কিচ্ছু করবে না। তাহলে বলো এখানে 25 যোগ 10 মাইনাস 25 ইন্টু 10 বাই 100 তাহলে কত হচ্ছে বলো তো, এখানে 25 আর 10-এ চলে এসছে কত আমাদের 35 মাইনাস 0 কাটো, 25কে যদি 10 দিয়ে ভাগ করো চলে আসে 2.5, তাহলে মাইনাস করে দাও চলে আসবে 32.5 চলে আসছে তোমাদের। ব্যাস কারেক্ট আনসার কোথায় রয়েছে দেখো, অপশান এ। এবং এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে থাকবেই বাবা, এ পরম সত্য, এ বিধির লিখনে চেঞ্জ হতে পারে না। চলো দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে যে এর বহুলক এবং গড়ের মধ্যে পার্থক্য কত, মানে মোড এবং মিনের মধ্যে ডিফারেন্স চেয়েছে। কিভাবে ডিফারেন্স বের করবে, দেখো প্রথমত তোমাদের জানতে হবে যে মোড অর্থাৎ বহুলকটা কি। বহুলক হচ্ছে কি, যে সংখ্যাটা সবচেয়ে বেশি মাত্রায় তোমাদের রিপিটেড থাকবে, যে সংখ্যা সবচেয়ে বেশি বার রিপিটেড থাকবে তাকেই আমরা মোড বা বহুলক বলবো। তাহলে বলো তো এই যে তোমাদের এখানে ডাটাটা রয়েছে, বলতো এখানে কোন সংখ্যাটা সব থেকে বেশি রয়েছে, কোন সংখ্যা সব থেকে বেশি রয়েছে, দেখো ভালো করে ফলো করো। যেখানে 4 তো আমাদের একবারই রয়েছে, 5 রয়েছে দুবার, 5 রয়েছে দুবার, দেখো 12 আমাদের এখানে 3 বার রয়েছে। তার মানে আমাদের বহুলক কত হবে, বলবে বহুলক আমাদের 12 হবে। এবার বলেছে এখানে গড়কে কি বলা হয়, মিন। দেখো গড়কে আমরা কি বলবো, মিন বলবো। তাহলে মিন কিভাবে বের করতে হয়, মিন কিভাবে বের করবে, যে সবাইকে যোগ করবে, সবাইকে যোগ করো, এদের সবাইকে যোগ করার পরে যে কটা সংখ্যা থাকবে তত দিয়ে কি করব আমরা ভাগ করে দেবো। তাহলে বলে এখানে কটা সংখ্যা রয়েছে, এখানে কটা সংখ্যা রয়েছে, বলবে আমাদের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা সংখ্যা রয়েছে। তার মানে কি করবো, একে 10 দিয়ে আমরা ডিভাইড করব, ব্যাস তাহলে আমরা কি পেয়ে যাব, গড় পেয়ে যাব। তাহলে এবার এদেরকে সবাইকে যোগ করো, দেখো অ্যাকচুয়ালি 3টে 12 যোগ করলে 3 12 36 চলে আসে, আমাদের 36 চলে আসে। 6 আর 4 10 লিখে দাও, তাহলে এখানে চলে আসছে আর কত, দেখো 5 আর 9 14 আর এখানে চলে আসছে কত 8, 14 আর 8 চলে আসবে কত আমাদের 22 আর 7 চলে আসছে কত 29 আর এখানে 5 30 34, ব্যাস 34 লেখো। এবার এদেরকে যোগ করে দাও, 6 আছে 10 0 হাতে 1 3 3 6 1 7 হাতে 1 চলে আসবে কত 8, মানে 30 30 60 70 আর 10 80, তাহলে 80 পেয়ে গেছি। 80কে যদি এবার 10 দিয়ে ভাগ করি তাহলে গড় কত পেয়ে যাব, বলবো স্যার আমরা 8 পেয়ে যাব। গড় কত চলে আসবে আমাদের 8 চলে আসবে। গড় যদি 8 হয় তাহলে গড় পেয়ে গেছি 8, বহুলক কত 12, গড় কত 8, বলেছে পার্থক্য কত, তাহলে 12 থেকে 8 বাদ দিয়ে দাও 4 চলে আসবে। তাহলে 4 দেখো কোথায় রয়েছে, অপশান এ। তার মানে অপশান এ তোমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। বোঝা গেছে। দেখো রাশিবিজ্ঞান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু একটি থাকেই, আর রাশিবিজ্ঞানে দেখবে ফুল ডিটেলস তোমাদের ক্লাস দেওয়া আছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে কিন্তু রাশিবিজ্ঞানের চ্যাপ্টারটা পুরোপুরি নিখুঁত একদম ক্লিয়ার করে দেওয়া আছে। একবার দেখে নেবে যে লাইফ টাইম তোমাদের এখানে পুরো এই যে পুরো খোপড়িতে সেভ হয়ে যাবে, যে ভুল করার ইচ্ছা করলো না তোমরা ভুলতে পারবে না। তুমি যদি ম্যাথসে 0 হও না, আমি গ্যারান্টি দেবো যাও ক্লাসটা দেখে এসো বাবা, তুমি ওই টাইপের প্রশ্ন না এক্সামে দেখবে আর কয়েক সেকেন্ডের মধ্যে না ইউই সলভ করে আসবে, একটু 100% গ্যারান্টি সহকারে। চলো এবার পরের প্রশ্ন দেখি আমরা। দেখো প্রশ্ন বলেছে যে এ আর বি একসাথে 21 দিনে একটি কাজ শেষ করতে পারে। ভালো কথা, যে এ আর বি দুজন রয়েছেন প্রভু আমাদের, যারা 21 দিনে একটি কাজ শেষ করবে।
21 দিনে শেষ করবে। বলেছে সি এর সাহায্যে তারা 14 দিনের মধ্যে কাজটিকে সম্পূর্ণ করতে পারে। তার মানে সি এর সাহায্য নেবে, তার মানে এ বি সি এবার তিনজনে একসাথে কাজ করবে, তাই নয় কি? তাহলে লেখো এখানে এ প্লাস বি প্লাস সি তিনজনে একসাথে কত দিনে কাজটা করবে আমাদের? বলবে তিনজনে একসাথে 14 দিনে করছে, তাহলে এখানে 14 লেখো। লিখলে এবার কি করো, এদের এলসিএম বের করো। আর এলসিএম করে যেটা পাবে তাকে কি বলা হয়? টোটাল ওয়ার্ক বলা হয়। তার বলো 21 আর 14 যদি আমাদের এলসিএম করি তাহলে কত চলে আসবে? বলবে এলসিএম আমরা 84 নিয়ে নেবো। এলসিএম কত নিয়ে নেবো? 84। তাহলে বলো যদি 84কে যদি 21 দিয়ে ভাগ করো তাহলে কত পেয়ে যাবে? বলবে 4 21 84, 4 পেয়ে যাবো। তাহলে এখানে 84কে যদি 7 দিয়ে 84কে আমরা 14 দিয়ে ভাগ করবো, তাহলে 84কে 14 দিয়ে ভাগ করলে কত চলে আসছে? আচ্ছা চলো এলসিএমটা একটু করে দেখে নিই আমাদের এলসিএমটা কত আসে। হ্যাঁ, এলসিএমটা কত আসে? তার মানে এলসিএম কিভাবে বের করবে? যে 14 আর 21-এর আমরা এলসিএম বের করব। যে 21 আর 14 এর এলসিএমটা বের করে নাও। 7 দিয়ে দাও 3, 7 দিয়ে দাও 2, তাহলে কত আসছে দেখো? 3 7 21, 21কে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, চলে আসবো কত? 42। দেখো আরো ছোট হয়ে গেছে আমাদের, তাই না? ছোট হয়ে গেল এলসিএমটা, চলো ছোট করেই দাও, তাহলে সুবিধা হবে আমাদেরও, তাই নয় কি? ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে বলো এবার যে এ বি 21 দিনে যদি 84 ইউনিট কাজ করে তাহলে পার ডে মানে একদিনে কত ইউনিট করবে? বলবে 84কে 21 দিয়ে ভাগ করব, তাহলে সরি 84 বারবার বলছি, দেখো 42কে কি করব? 21 দিয়ে ভাগ করব, তাহলে কত পেয়ে যাব? বলবো 2 ইউনিট। তার মানে পার ডে 2 ইউনিট করে কাজ করবে এ আর বি একসাথে। এবার তিনজনা 42 ইউনিট কাজ করবে কদিনে? 14 দিনে। তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? বলবে 3 14 42 মানে 3 ইউনিট কাজ করবে আমাদের একদিনে মানে পার ডে। তাহলে এবার বলো যে এ বি সি তিনজনা একদিনে যদি 3 ইউনিট কাজ করে আর এ বি একদিনে 2 ইউনিট কাজ করছে, এ বি তার মানে এ আর বি করছে 2 ইউনিট কাজ, তাহলে সি কত ইউনিট কাজ করবে? বলবে সি আমাদের এখানে 1 ইউনিট কাজ করবে। তবেই তো 2 আর 1 3 ইউনিট, টোটাল তিনজনের বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে সি করছে আমাদের 1 ইউনিট কাজ। আমাদের চেয়েছে যে সি একা কাজটি সম্পূর্ণ কতদিনে করবে, তার টোটাল কাজ কত? বলবে টোটাল কাজ আমাদের 42। তাহলে 42কে যদি সি এর ক্ষমতা দিয়ে ভাগ করি, তাহলে 42কে যদি 1 দিয়ে ভাগ করো তাহলে 42ই চলে আসবে। তাহলে 42 দিন চলে আসবে কার? সি। তার মানে সি কাজটা কতদিনে কমপ্লিট করবে? বলবে 42 দিনে। আর 42 দেখো আমাদের অপশান বিতে রয়েছে। দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু ফেভারিট প্রশ্ন এবং এক্সামে কিন্তু একটি এসেই থাকে। তা চলো এবার নেক্সট প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? বলেছে সংখ্যাটির কয়টি গুণনীয়ক আছে? গুণনীয়ক বলতে ফ্যাক্টর, মানে বাংলা তুমি ভাজকও বলতে পারো যে সংখ্যাটির কতগুলো ফ্যাক্টর রয়েছে। তাহলে কিভাবে বের করবে? প্রথমত এদেরকে তোমরা সিঁড়ি ভাঙবে, মানে 1 2 2 তারপরে 88, এই নাও এদেরকে এভাবে সিঁড়ি ভাঙবে, এইভাবে সিঁড়ি ভাঙবে। তাহলে এইভাবে যদি সিঁড়ি ভাঙো তাহলে দেখো এখানে আমাদের সবকটা 2 2 দিয়ে ডিভাইড যাচ্ছে। আমরা দেখছি কি 2 এর কিউব হচ্ছে কত? আমাদের 2 এর কিউব 8 হয়। তাহলে 2 এর পাওয়ার যদি 6 দিই, 2 এর পাওয়ার 6 হচ্ছে আমাদের কত চলে আসবে? 64, তাই না? 64। তাহলে আবার যদি 2 এর পাওয়ার 6 দিই তাহলে 64 আর 64 আসে 4096। 4096 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে চলে আসছে আমাদের 12288। ব্যাস, তাহলে কত আসছে দেখো? 2 আসবে আমাদের এখানে 12টা আর 3 আসবে কটা? আমাদের একটা। তার মানে যদি তোমরা 12288কে এসে সিঁড়ি ভাঙো, 2 আসবে 12টা আর 3 আসবে কটা? একটা। যখন এবার কি বলেছে? গুণনীয়ক মানে ফ্যাক্টর। যখনই তোমাদের ফ্যাক্টর বের করতে বলবে তোমরা কি করবে? পাওয়ারে যে সংখ্যা থাকবে তার সাথে সবসময়ের জন্য 1 যোগ করবে, বেসকে ধরবে না, বেসকে ক্যান্সেল আউট করো। তাহলে এবার বলে এখানে 12 আর 1 যোগ করলে চলে আসছে কত? 13 গুণ, আর এখানে 1 1 যোগ করে চলে আসছে 2, তাহলে 13 2 কত? 26। ব্যাস 26 চলে আসবে তোমাদের কারেক্ট অ্যান্সার, যেটা অপশান দেখো ডিতেই রয়েছে। ক্লিয়ার? দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো যে টপ ক্লাসের প্রশ্ন, মানে টপ লেভেলের প্রশ্ন। রেলওয়ে এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন থাকবেই। চলো দেখো, যারা রেলওয়ের জন্য স্পেশাল ব্যাচ পারচেজ করতে চাইছো বলবে এটাই কিন্তু সুবর্ণ সুযোগ, কারণ তোমাদের এখানে ম্যাথস এবং রিজনিং পুরো চ্যাপ্টার ওয়াইজ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টোটাল বেসিক সহকারে পুরো 5G কনসেপ্ট সহকারে বোঝানো হবে, যাতে করে ম্যাথ তোমরা এক্সাম হলে দেখবে আর আরামসে মজায় মজায় সলভ করে আসতে পারবে। যারা অ্যাডমিশন নিতে চাইছো বলবো এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে
হয় হোয়াটসঅ্যাপ করো, না হলে কল করো, ঠিক আছে? এবং গুগল প্লে স্টোর থেকে ফিউচার বাইট ইনস্টিটিউট বলে অ্যাপস ইনস্টল করে দিবে। আর না হলে দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে যাও, লিঙ্কে ক্লিক করে অ্যাপসটাকে ইনস্টল করে নাও এবং তাড়াতাড়ি বলবো গো ফাস্ট, অ্যাডমিশন নিয়ে নাও। এবং দেখো সবার জন্য কি এটি সুবর্ণ ছাড় রয়েছে, যে ছাড়টা কি দেখো তোমরা 25% ছাড় পাচ্ছ, মানে 599 কিন্তু পুরো কোর্সটাকে পারচেজ করতে চাইছো। তাই বলবো তাড়াতাড়ি বলবো গো ফাস্ট, তাড়াতাড়ি সবাই যারা যারা রেলওয়ে স্বপ্ন রয়েছে অ্যাডমিশন গো ফাস্ট। দেখো চলো তাহলে এবার অনেক কথা হলো, এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সিলেক্টেড প্রশ্ন, তোমাদের যে টপ 100 প্রশ্ন করানো হবে এর মধ্য থেকে তোমাদের প্রশ্ন এক্সামে কিন্তু তোমরা পাবেই পাবে, এ 100% গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলবো আমি। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে দুটি সংখ্যার অনুপাত হয় এত, প্রতিটি সংখ্যা থেকে 4 বিয়োগ করলে তাদের অনুপাত হয় 7:9, তাহলে এই দুটি সংখ্যার যোগফল কত? কিভাবে সলভ করবে? দেখো এইসব টাইপের প্রশ্ন না ভীষণই পেয়ারাসা প্রশ্ন, এবং দেখা মাত্রই তোমরা সলভ করে আসতে পারবে। শুধু কি সঠিক টেকনিক তোমাদের দরকার, যেটা তোমাদেরকে সবসময়ের জন্য শিখিয়ে দেওয়া হবে। FBI সবসময় তোমাদের সাথে আছি। চলো দেখো তাহলে তোমরা কি করবে, তোমাদের প্রথম যে রেশিও দিয়েছে দেখো, অঙ্ক করার টেকনিকগুলো দেখো, যে এই টাইপের প্রশ্ন যদি আসে আগামী যে কোনো এক্সামে, তুমি SSC বলো, রেল বলো, পুলিশ বলো, যে কোনো এক্সামে বসো, যদি দেখো যে এই টাইপের প্রশ্ন তোমরা পেয়েছো, কিভাবে সলভ করবে তার টেকনিকটা জাস্ট দেখে নাও। বোঝা গেছে কি বললাম? দেখো প্রপার ধ্যান কিন্তু তোমরা পুরোপুরি এদিক রাখবে, আর আজকের সেশনটা কিন্তু মিস করো না, কারণ আজকের সেশন যারা এখন এই যে মিস করে চলে যাচ্ছ, পুরোটা ক্লাস দেখবে না, তারা কিন্তু অনেক কিছু লাইফে মিস করবে। যে ম্যাথসের কিভাবে কিছু শর্ট ট্রিক্স রয়েছে, যে কিভাবে তাড়াতাড়ি সলভ করতে হয় তার টেকনিক তারা বলবো অবশ্যই মিস করবে, কারণ সম্পূর্ণ নিউ কনসেপ্ট তোমাদেরকে শেখানো হবে। বোঝা গেছে? দেখো কিভাবে সলভ করবে, তাহলে প্রথমে একটা আমাদের যে রেশিও দিয়েছে রেশিও লেখো, এবং এখানে যে রেশিও দিয়েছে সেকেন্ড ওই রেশিও লেখো। তোমরা কি করবে, এবার এই যে দুটো রেশিও দিয়েছে এই রেশিওগুলোকে ইকুয়াল করে নেবে। স্যার রেশিওকে কিভাবে ইকুয়াল করতে হয়? দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, বলবে স্যার 2 রয়েছে, এদের মধ্যে ডিফারেন্স কত, বলবে স্যার 2 রয়েছে, তার মানে রেশিও দেখো ডিফারেন্স গ্যাপ মানে কি, রেশিও দুটো ইকুয়াল আছে। আর রেশিও দুটো যখন সমান থাকবে তখন তোমরা কি করবে, এদের মধ্যে গ্যাপ বের করবে, এদের মধ্যে গ্যাপ কত পেয়ে যাবে, বলবে 2, আর এই 2 গ্যাপ মানে কত তোমাদের বলেছে, যে সংখ্যাটা বলবে এখানে সেটা লিখবে 4, ব্যাস 4 লিখে দাও। এবার একে কাটো, বলবে স্যার 1 সমান কত পেয়ে যাবো, তাহলে আমরা 1 = 2 পেয়ে যাবো। বলেছে যে সংখ্যা দুটির যোগফল, তাহলে সংখ্যা দুটো কত, বলবে সংখ্যা দুটো আমাদের 9 আর 11, তাহলে 9 আর 11 যোগ করলে কত এসছে, 20, ব্যাস 20 পেয়ে গেছো। তাহলে বলো 1 এর মান কত, 2, 1 এর মান যদি 2 হয় তাহলে 20 এর মান কত হবে, বলবে স্যার 20 × 2 = 40, ব্যাস 40 চলে আসলো কারেক্ট স্যার। এবার তোমরা বলো তো কমেন্টে জানাও যে স্যার হ্যাঁ যদি এই টাইপের প্রশ্ন তোমরা দেখো তো তোমরা কত তাড়াতাড়ি ফাস্ট সলভ করতে পারবে, পারবে কিনা বিনা 4 থেকে 3 সেকেন্ডের মধ্যে, মানে ম্যাক্সিমাম যদি টাইম লাগে তোমাদের দেখো 3 থেকে 4 সেকেন্ড টাইম লাগবে। কি করে, তোমরা ডাইরেক্ট এত কিছু করবা না, তোমাদেরকে বেসিক কনসেপ্ট বোঝানোর জন্য পুরোটা ডিটেলস করা হলো, পুরো খানদান করার কোনো প্রয়োজন নেই আমাদের, কারণ আমরা ম্যাথ এক্সামে দেখা মতো সলভ করবো। তোমরা কি করবে দেখো, তোমরা কি করবে, তোমরা জাস্ট প্রশ্নে দেখবে যে তোমাদের রেশিও কোন দুটো দিয়েছে, এই যে রেশিও দুটো তোমাদের দিয়েছে এই রেশিও দুটো দেখো দুজনাই কি গ্যাপ আমাদের সমান আছে, গ্যাপ সমান আছে, গ্যাপ সমান যদি থাকে তাহলে এই লাস্ট সংখ্যা মানে 11 থেকে 9 বাদ দিয়ে আসবে কত, 2, তাহলে ওই 2 মানেই হচ্ছে তোমার এই 4, তাহলে 1 মানে পেয়ে যাবে কত, 2 পেয়ে যাবে। 1 মানে 2 পেলে 9 আর 2 আসবে কত, 20, ব্যাস 20 সাথে 2 গুণ করে দাও, 20 × 2 = 40, মানে অপশন বি কারেক্ট অ্যান্সার। স্যার যদি সমান না থাকে, আরে মুশকিল, সমান না থাকলে সমান করে নেবে কিভাবে স্যার, হাউ ইজ দ্যাট পসিবল, সমান কিভাবে করবো? দেখো সমান করার জন্য না রেশিও অ্যান্ড প্রপোর্শনের দেখো পুরো ক্লাস দেওয়া আছে, পুরো কমপ্লিট ক্লাস, যারা দেখোনি বলবো অবশ্যই যাও প্লে লিস্টে যাও, গিয়ে রেশিও অ্যান্ড প্রপোর্শনের পুরো ক্লাসটা দেখে নাও যে কিভাবে সমান করতে হয়। বোঝা গেছে? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্নে আমরা এগিয়ে যাই। দেখো 6 নম্বর প্রশ্ন, শানদার প্রশ্ন, টপ লেভেলের প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ অল ওভার সমস্ত কম্পিটিটিভ এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু একটা থাকেই, সে তুমি যে কোনো এক্সামে বসো না কেন, গ্রুপ ডি এক্সামে বসো তাও আসবে। কিভাবে সলভ করবে দেখো, বলেছে আমাদের A:B:C এর মান বের করতে। অনেকে কি করে, স্যার এটা চলো না স্যার এটা দ নিয়মে অ্যাপ্লাই করি। আরে মুশকিল, দ নিয়মে অ্যাপ্লাই করতে তোমার তো অনেকটা টাইম লেগে যাবে, তোমরা কি করবে, অপশান চেক করো না। কিভাবে স্যার, দেখো তো এখানে A:B এর মান বলেছে 3:5, তার মানে আমরা অপশান চেক করবো যে কোন অপশনে আমাদের 3:5 আসে। দেখো তো 3:5 আসবে, দেখো এখানে তো আমাদের 3:5 আসছে না,
তাই না? তাহলে অপশন এ কে ক্যান্সেল আউট করো। এখানে 3:5 তো এসছে, দেখো আর কোথাও কি আসবে? দেখো যদি এখানে 4 দিয়ে কাটো তাহলে 4, 4 দিয়ে কাটলে 5 আসবে, 4 দিয়ে 3 আসবে, 5:3 আসছে, কাটো। এখানে যদি কাটো তোমরা 4 দিয়ে যদি কাটো তাহলে 3:5 আসবে। তার মানে আমাদের ডি অপশনেও আসছে, আবার বি অপশনেও আসছে, বাট কোনটা উত্তর হবে? চলো তারপরে দেখো B/C কত রয়েছে? 4:7। তার মানে তোমাদের এখানে 4:7 হতে হবে, বাট 5:7 রয়েছে, কাটো। এখানে দেখো তো আসে কিনা, যে 4:7 বলেছে, তাই না? এখানে কি 4:7 আসবে? চলো দেখো কত দিয়ে কাটবো আমরা, 4:7 হতে হবে, তাই নয় কি? 4:7 তো আসছে না, অপশনে কোথাও গন্ডগোল আছে। চলো আমরা দেখি একটু দ নিয়মটাই করে দেখি, যে A/B = 3:5। তারপরে বলেছে যে B/C = 4:7। চলো দ নিয়ম যদি অ্যাপ্লাই করো, যে A/B/C কত এসছে এখানে দেখো 3। দ নিয়ম বলতে কি, জাস্ট এভাবে গুণ করা, আর কিছু না। এবার দয়ের যা যেদিক যেদিক যাবে সেদিক সেদিক কী করবে, গুণ করবে। 3×4 = 12, 4×5 = 20, আর 5×7 = 35। ব্যাস, তাহলে 12:20:35। তার মানে অপশান ডি তো আমাদের কারেক্ট আনসার চলে এসছে, অপশান ডি তো কারেক্ট আনসার চলে এসছে, তাই না? 20:35, 12:20:35, মানে ডি দেখো কারেক্ট আনসার। আমরা দ নিয়ম করে আরামসে পেয়ে গেলাম, তাই নয় কি? আচ্ছা, এখানে 4:7 তো আসবে, দেখো 5 দিয়ে কাটো না 4, 5 দিয়ে কাটলে তো 7, দেখো 4:7 এসছে, বোঝা গেছে? অপশান চেক করে তোমরা করতে পারো। আমি এখানে খেয়াল করিনি যে আমাদের 5 দিয়ে তো দুজনকে কাটছে, তার মানে 4:7 আসছে। তার মানে আমাদের দ নিয়ম কিন্তু না করেও হবে, আর যদি করতে চাও তা দেখো সেটাও দেখিয়ে দিলাম যে কিভাবে দ নিয়ম করবে, এবং দ নিয়ম ছাড়া অপশান ধরে কিভাবে চেক করবে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। যে এখানে আমাদের দেখো 5 দিয়ে তো দুজনকে কাটা যাচ্ছে, তাহলে তো 4:7 পেয়ে যাচ্ছি, তাই নয় কি? তার মানে অপশান চেক করো আর প্রশ্ন সলভ করো। এই কারণে না তোমাদের পরীক্ষায় অপশন দিয়ে দেয় 4টে, নাহলে 4টে অপশন দেওয়ার কি মানে বলো দেখি? মাধ্যমিক মধ্যে পরীক্ষা হতো, পুরো প্রশ্ন সলভ করো আর তারপরে উত্তর বের করো। অপশন দিয়ে দেয় যাতে তোমরা তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারো, তাই নয় কি? দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে যে 4 বছর আগে রামের বয়স এবং শ্যামের বয়সের অনুপাত ছিল, বলেছে 13:9। 4 বছর আগে ছিল। আচ্ছা বলো, 4 বছর আগে যদি রাম, আর আমি এখানে শ্যাম লিখে নাম, হ্যাঁ, বলেছে 13, আর এখানে কত আমাদের বলেছে 9। এই যে বয়সটা ছিল 13:9, এটা 4 বছর আগের বয়স ছিল 13:9। আমি এদেরকে না এক্স ধরে দিই, যে 13x আর 9x, তাহলে এটা ছিল 4 বছর আগেকারের বয়স। তা যদি আমি বর্তমানে আসি, তার মানে আমাদেরকে এদের সবার দুজনের সাথে কি করতে হবে, 4 যোগ করতে হবে। একজনের সাথে করো না, এমন তো নয় যে একজনের বয়স বাড়বে আর একজনের বাড়বে না, পুরো জায়গায় স্টেবল থাকবে, সেটা তো সম্ভব নয়। তাহলে দুজনের সাথে কি করবে, 4 যোগ করবে। তাহলে এবার যে বয়সটা পেয়েছি এটা আমরা বর্তমান বয়স পেয়েছি। এই কারণে কি করলাম, নিচে আন্ডারলাইন করে দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ স্যার এই পুরোটা হচ্ছে আমাদের কি বর্তমান বয়স। চলো তারপরে পড়ো। বলেছে আজ থেকে, আজ, আচ্ছা আজ বলতে তো এটা বয়স, আজ থেকে 8 বছর পর। চলো 8 বছর পর বলেছে, তাহলে দুজনের সাথে 8 যোগ করে দাও। 8 বছর পর বলেছে আজ থেকে, বেশ ভালো কথা। বলছে অনুপাত হবে 4:3, তার মানে এদের অনুপাত করে দাও 4:3, ব্যাস সিম্পল, আর কিচ্ছু নয়। চলো এবার সলভ করো, যে 13x প্লাস 8 আর 4 12 বাই, এখানে চলে আসছে কত 9x প্লাস 8 আর 4 12 = 4/3। হ্যাঁ, এবার গুণ করো, দেখো 4 9 36x, 4 9 36x প্লাস 4 12 48 = এখানে 3 13 39, 39x প্লাস 3 12 36। হ্যাঁ, তাহলে এবার দেখো কত আসছে, 39 যদি এ পাশে আসি মাইনাস হবে, তার মানে 39x থেকে যদি আমি 36x বাদ দিই তাহলে -3x হবে। 48কে যদি ও পাশে দিয়ে দিই তাহলে মাইনাস হবে, তাহলে 48 থেকে যদি আমি 36 বাদ দিই তাহলে কত আসছে, বলবে -12 আসবে, মাইনাস মাইনাস কাটবো, তাহলে আমরা x এর মান কত পেয়ে যাব, বলবো x এর মান 4 পেয়ে যাব। x এর মান 4 পেয়ে যাওয়া মানে বলেছে যে তাদের বর্তমান বয়সের মধ্যে পার্থক্য, তাই না? বর্তমান বয়সের মধ্যে পার্থক্য, তাহলে বর্তমান বয়স কোনটুকু দেখো, আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছিলাম যে এইটুকু হচ্ছে আমাদের কি বর্তমান বয়স। তাহলে x এর মান যদি 4 পেয়ে যায় তাহলে আমরা কি করবো, এখানে x এর মান 4 বসিয়ে দেবো, এখানে x এর মান 4 বসিয়ে দেবো। তাহলে কত 4 13, বলবে 4 13 52 আর 4 56, 52 আর 4 56, তাহলে 56 পেয়েছি আমরা রামের আর শ্যামের। 4 9 36,
36 আর 4 পেয়ে যাচ্ছি কত আমরা 36 আর 4 পেয়ে যাবো 40। ব্যাস, তাহলে রামের বয়সও ইন্ডিভিজুয়ালও পেয়ে গেছি, শ্যামের বয়সও ইন্ডিভিজুয়ালও পেয়ে গেছি। এবার বলেছি কি দুজনের বয়সের মধ্যে পার্থক্য, তাহলে যদি এদের পার্থক্য করি তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা 16 পেয়ে যাচ্ছি। আর 16 দেখো আমাদের অপশান বি রয়েছে। দেখো বোঝা গেছে, এটা কিন্তু গেল পুরো খানদান বেসিক নিয়ম, তাই না? এতক্ষণ যে পুরো রামায়ণটা করালাম তোমাদের, পুরো কি এটা বেসিক নিয়ম, এটা সবাই অ্যাপ্লাই করবে এক্সামে, সবাই এই লজিক অ্যাপ্লাই করবে যারা বেসিক নিয়ম করবে। কিন্তু তোমরা তো এই নিয়ম করবে না, তোমরা কি করবে 5G কনসেপ্টে ম্যাথ সলভ করবে। কিভাবে স্যার? দেখো কিভাবে সলভ করবে, শর্ট মেথড কি আছে দেখো। আমাদের 4 বছর আগে ছিল 13:9, 8 বছর পরে কত হয়েছে আমাদের, বলবে 8 বছর পরে হয়েছে আমাদের 4:3। তাহলে তোমরা কি করো, এদের মধ্যে রেশিওকে সমান করো, রেশিওকে সমান করো। তাহলে এখানে রেশিও কত হচ্ছে, বলবে এখানে রেশিও, এখানে চলে এসছে কত আমাদের ডিফারেন্স 4 এসছে, এখানে কত এসছে 1 এসছে। তাহলে বলো রেশিও কি সমান আছে, বলবে না স্যার, কারণ এখানে 4 রয়েছে এখানে 1 রয়েছে, সমান নেই। তাহলে সমান করতে হবে, কিভাবে করবে, যে এদের ডিফারেন্সটা এদের সাথে গুণ করবে, এদের ডিফারেন্সটা এদের সাথে গুণ করো। আর এই এদের যে ডিফারেন্স 1 বেরিয়েছে এটা এখানে এদের সাথে গুণ করে দাও। চলো তাহলে এবার এটুকু না ক্লিয়ার করে দিই, হ্যাঁ এটুকু ক্লিয়ার করে দেওয়া হোক। বেসিকটা তো আশা করি সবাই বুঝে গেছো, তাই নয় কি? এবার এক্সামে আমরা কিভাবে সলভ করব সেটা দেখবো। দেখো তাহলে এবার গুণ করো, যে চলে আসবো কত 13:9, আর এখানে 4 4 16:12। ব্যাস, এবার রেশিও দেখো সমান রয়েছে 4 4 করে। তা যখন সমান পেয়ে যাবে তখন কি হবে, এদের মধ্যে গ্যাপ বের করবে। তাহলে বলো এদের মধ্যে গ্যাপ কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার 12 থেকে 9 বাদ দেবো, চলে আসবো কত 3। তাহলে 3 যে গ্যাপটা পেয়েছি, তাহলে এই 3 সমান সমান কত লিখবো, আগে দেখো একটু আগে কিন্তু এই টাইপের প্রশ্ন করেছিলাম। তাহলে এবার এখানে 3 ইকুয়াল টু কত লিখবে, যে এখানে 4 বছর আগে বলেছে, 4 বছর আগে, আর এখানে বলেছে কি যে 8 বছর পরে। তাহলে 8 আর 4 যোগ করো, 8 আর 4 যোগ করো, কত পাবে, বলবে স্যার 12। তার মানে 3 মানে হচ্ছে 12। তাহলে বলো 1 মানে কত 4, 1-এর মান 4। 1-এর মান যদি 4 হয়, চেয়েছে কি যে তাদের বর্তমান বয়সের পার্থক্য, হ্যাঁ তাদের এখানে বয়স কত হবে বলো, তাদের বয়স কত, এখানে পার্থক্য কত পাচ্ছ, এখানে পার্থক্য কত পাচ্ছ, বলবে স্যার 4 পাচ্ছি। তাহলে 1-এর মান যদি 4 হয় তাহলে 4-এর মান কত হবে, বলবে 4 4 16। ব্যাস 16 আমাদের অপশান বি বিউটিফুলভাবে মিলে গেল। বোঝা গেছে? তাহলে কিভাবে তোমরা এই টাইপের প্রশ্ন সলভ করবে, ক্লিয়ার হয়েছে? দেখো যদি এই অ্যাপ্রোচ করো তোমরা দেখা মাত্রই তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারবে। ক্লিয়ার সবার? চলো তাহলে পরবর্তী প্রশ্নে। তোমরা দেখো এখানে যদি পুরোপুরি প্রপার বয়স বের করতে চাও অবশ্যই বের করতে পারবে, যে 4 তেরং 52, 52-র সাথে আমরা 4 যোগ করব, তাহলে বর্তমান পেয়ে যাব। এখানে 4 9 36, 36-এর সাথে 4 যোগ করব, তাহলে 40 বছর পেয়ে যাব। তাহলে 56 থেকে 40 বাদ দেবো, তাহলে দেখো 56 থেকে 40 যদি বাদ দাও, ব্যাস তোমার দেখো সেই 16 বছরই তোমাদের ডিফারেন্স পেয়ে যাচ্ছ, ইন্ডিভিজুয়ালি বয়সও পেয়ে যাচ্ছ, আবার ডিফারেন্সও আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে ডাইরেক্ট দেখো এখানেও যে ডিফারেন্সটা আসবে আমরা দেখো এখানেও আমরা ডাইরেক্ট ডিফারেন্স বের করে নিয়েছি। বোঝা গেছে কি বললাম? কীভাবে তোমরা বর্তমান বয়সটা বের করে নাও, নিয়ে তারপরে মাইনাস করতে পারো। চলো পরবর্তী প্রশ্নে এবার যাওয়া যাক। দেখো কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই, মানে দেখো একটা প্রশ্ন করবে এমনভাবে সলভ করবে না যাতে ওই টাইপের হাজারো প্রশ্ন আসুক, তোমরা যেন পারবে সেইভাবে একটা প্রশ্নকে পুরো মাইন্ডে এখানে নিয়ে নাও। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, যে 100% গ্যারান্টি দেবো যে এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে কিন্তু একটি আসার সম্ভাবনা ভীষণই থাকবে। বলেছে যখন এত এত সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যায় এক্স দ্বারা ভাগ করা হয় তখন প্রতিটি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। তাহলে বলেছে যে এক্স এর অঙ্কগুলোর যোগফল নির্ণয় করো। তা কিভাবে বের করবে, বলেছে দেখো বৃহত্তম সংখ্যা এক্স দ্বারা ভাগ করতে, যখনই দেখবে যে বৃহত্তম সংখ্যা বলে দিয়েছে তখন তোমরা কি করবে বলো তো, গসাগু বের করবে। তাই বলে কি এদের ডাইরেক্ট গসাগু বের করা শুরু করবে না, গসাগু বের করো শর্ট পদ্ধতি কি, যখন এরকম টাইপের প্রশ্ন থাকবে তখন তোমরা কি করবে, যে এদের মধ্যে গ্যাপ বের করো, যে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, বলবে ডিফারেন্স কত হবে, এখানে দেখো মানে 8022 থেকে 7807 বাদ দাও, কত চলে আসবে, বলবে আমাদের 215 আসবে, 215। এবার 8667 থেকে 8022 বাদ দাও, কত চলে আসছে আমাদের, চলে আসবে আমাদের 5, তারপর কত আসছে দেখো, মানে 8667 থেকে 8022 বাদ দাও
546 মানে 645, তাহলে 645 লিখে দাও। ব্যাস এইভাবে না এদের মধ্যে গ্যাপটাকে বের করো, ডিফারেন্সটাকে বের করো। তাহলে যে এবার যে দুটো ডিফারেন্স পেয়েছো, এই দুটো ডিফারেন্সের তোমরা এই সেট বের করে দাও, মানে গসাগু বের করবে। ব্যাস যখনই দেখো এই টাইপের প্রশ্ন দেখবে, যে কোনো এক্সামে দেখো না কেন, তোমরা জাস্ট এই অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করবে, ম্যাথ তোমাদের তাড়াতাড়ি সলভ হবে। এবার দেখো এদের যদি আমরা গসাগু বের করি, গসাগু হচ্ছে এমন একটি বৃহত্তম সংখ্যা যে সংখ্যাটা এই দুজনের মধ্যেই কমন থাকবে। তার মানে দেখো আমাদের দুজনের মধ্যে যদি কমন রয়েছে কি, দেখো 215 রয়েছে না, 215 রয়েছে না, দেখো 215 দিয়ে 3 বার চলে যাচ্ছে 645। তার মানে গসাগু কত পেয়ে গেছি আমরা, বলবে স্যার 215 পেয়েছি আমাদের এইচসিএফ মানে গসাগু বলেছে। এবার তাহলে যে এক্স অঙ্কের যোগফল, তার মানে এই যে সংখ্যাটা পেয়েছি এই এক্স অঙ্ক, এই এক্স এর যোগফল বের করে কত হচ্ছে, দেখো 5 আর 3 কত চলে আসবে, 8 চলে আসবে। 8 কোথায় রয়েছে দেখো, অপশান সিতে রয়েছে, তার মানে অপশান সি আমাদের আরামসে কারেক্ট অ্যান্সার পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে কি পারলে? মজা কি আসলো? পুরো তাণ্ডব বাঁচিয়ে দাও যত পারবে। তোমাদের পরিবার এফবিআইকে কিন্তু চ্যানেলটিকে যত পারবে শেয়ার করবে। আর যারা নিউ ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে নেক্সট ক্লাস দেওয়া মাত্রই কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং সবাইকে জানিয়ে দাও, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে ছড়িয়ে দাও যে রেলওয়ে এনটিপিসির টপ 100 প্রশ্ন আমাদের ক্লাস হতে চলেছে। এবং এখান থেকে প্রশ্ন তোমাদের থাকবেই থাকবে, এই পরম সত্য। কারণ এই টাইপের প্রশ্ন না এসে এক্সামে থাকতে পারে না। চলো এবার আমরা 9 নম্বর প্রশ্ন দেখে নেব যে আমাদের 9 নম্বর প্রশ্ন কি রয়েছে। দেখো বলেছে যে 4টি সংখ্যা রয়েছে, বলেছে এত, হ্যাঁ বলেছে কত যোগ করতে হবে যাতে সেটা কি হয়, আমাদের সমানুপাত হয়। দেখো এই টাইপের প্রশ্ন গ্রুপ ডি এক্সামও না আসেই, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন খুলে দেখবে যে এই টাইপের প্রশ্ন গ্রুপ ডি এক্সামও কিন্তু এসেছে। তাহলে কিভাবে দেখো তোমরা সলভ করতে পারো অন্যদের তুলনায় ফাস্ট মানে বুঝতে পারছো যে ফাস্টই মানে দেখা মাত্র সলভ করবে। কিভাবে সলভ করবে চলো দেখো, ভালো করে দেখো, পুরো ফোকাসটা কিন্তু তোমরা এইদিকে রাখবে, যাতে করে চোখ একবার এদিক ওদিক না হয়, পুরো ধ্যান এদিকে রাখবে। চলো সবাই দেখাও। দেখো প্রথমত কি করবে, যে এদের মধ্যে তোমরা গ্যাপ বের করো, কত হবে, বলবে 4 হবে। এদের মধ্যেও গ্যাপ বের করো, কত হচ্ছে দেখো, বলবে চলে আসবে আমাদের 10 চলে এসছে। হ্যাঁ এবার এই দুজনকে রেশিও করে দাও, দেওয়ার পরে এই ক্রস কোনাকাটি গুণ করো, মানে 4-এর সাথে 10-এর গুণ, আর এখানে 12-এর সাথে 4-এর গুণ, ব্যাস আর কিছু নয়। মানে যদি এখানে তুমি সমানুপাতি দিয়ে দাও সিম্বলটা, এই নাও সিম্বলটা যদি দিয়ে দিই, তাহলে প্রথম সংখ্যার সাথে 10-এর গুণ আর এইদিকে 12-এর সাথে 4-এর গুণ। যখনই এই টাইপের এরকম প্রশ্ন থাকবে তোমরা এই সেম টু সেম লজিক অ্যাপ্লাই করবে। এবার যদি চাও তো এখানে কেটে ছোট করতে পারো, 2 দিয়ে কাটলে 2, এখানে 2 দিয়ে কাটলে চলে আসবে তো 5, ছোট করে নাও। এবার গুনতেও সুবিধা হবে, যে 4-5 চলে আসবে কত আমাদের 20, লেখো 20, আর এখানে 12 দুগুণ 24। তাহলে কি করবে, যে 20 থেকে 24কে মাইনাস করে দেবে। এবং এই যে এদের যে রেশিওর যে অন্তরটা সেটা কিন্তু কোথায় লিখবো, আমরা নিচে লিখবো। তাহলে বলো যে 5 থেকে যদি আমরা 2 বাদ দিই চলে আসবে কত, 3 আসবে। 3 লেখো, তার মানে 4/3 চলে আসবে। স্যার এখানে যদি নেগেটিভ আসলে নেগেটিভ নেবে না, তার মানে 4/3 আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। তুমি কেন বলছি, কারণ তুমি এটাকে এভাবেও লিখতে পারো যে 24 - 20/3, মানে এদিক থেকে স্টার্ট করতে পারো, বড় সংখ্যাকে আগে ছোটকে পরে। আর না হলে যেভাবে মর্জি করো, মাইনাস আসলে মাইনাস থেকে কাউন্টিং করবে না। 4/3 কোথায় আছে দেখো, 4/3 দেখো আমাদের অপশান এতে রয়েছে, তার মানে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। বোঝা গেছে? দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু এসএসসি সিজিএল এক্সামও কিন্তু এই টাইপের প্রশ্ন এসে থাকে। এবং দেখো যদি এভাবে করো, লজিকটা আশা করি সবাই বুঝে গেছো, এভাবে যদি সলভ করো তবে কিন্তু তাড়াতাড়ি সলভ করতে পারবে। আর না হলে যারা জানে না তারা কি করবে, যে স্যার বলেছে প্রতি থেকে নিচে কোনটা যোগ করবো, তাহলে দেখো সবার সাথে সবাই কি করবে, যে 4-এর সাথে এক্স যোগ করবে, হ্যাঁ, বাই 8-এর সাথে এক্স যোগ করবে সমান 12-এর সাথে এক্স যোগ করবে, আবার 22-এর সাথে এক্স যোগ করবে। এখান থেকে এবার ক্যালকুলেশন করে একে চটকে তারপরে এক্স এর মান বের করবে। কি দরকার বাবা, কি দরকার? এক্সামে আমরা সিলেকশন নিতে এসেছি, এখানে ছেলে খেলা করতে আসিনি, যাতে করে এক্সামে দেখবো আর সলভ করবো, সেটাই তো করতে এসেছি, তাই নয় কি? চলো 10 নম্বর প্রশ্ন দেখো, যে একটি ব্যাগে এত অনুপাতে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রা আছে, যার মূল্য দিয়ে দিচ্ছে আমাদের অত টাকা। তা বলছে 25 পয়সার সংখ্যার মুদ্রার সংখ্যা নির্ণয় করো। কিভাবে সলভ করবে দেখো, চলো। বলেছে আমাদের 50 পয়সাকে পি দিয়ে চিহ্ন দিয়ে দিই, হ্যাঁ, তারপরে আমাদের 25 পয়সা, তারপরে বলেছে আমাদের 10 পয়সা,
এদের আমাদের রেশিও বলে দিয়েছে কত, 9:5:6। তাহলে এবার দেখো আমাদের এদের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, এটা কিসের অনুপাত দিয়েছে, আমাদের সংখ্যার অনুপাত দিয়েছে। আর এই ব্রহ্মাণ্ডে এই টাইপের জাস্ট দুই ধরনের অঙ্ক হয়, একটা সংখ্যার অনুপাত দিয়ে দেয় আর না হলে একটা মূল্যের অনুপাত দিয়ে দেয়, ব্যাস এই টাইপের বাইরে কোনো আর প্রশ্ন হয় না। যারা দেখোনি এই টাইপের প্রশ্ন বলবো যা অবশ্যই দেখো প্লেলিস্টে, এই পুরো ক্লাস পুরো বেসিক সহকারে এবং 5G কনসেপ্ট সহকারে ক্লিয়ার করে আছে। যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে আসবে এই ক্লাস দেখার পরে। ওকে, চলো দেখো তাহলে এখানে সংখ্যার অনুপাত রয়েছে, আমরা কি করব মুদ্রার অনুপাতকে বের করে নেব। তাহলে মুদ্রার অনুপাত চলো আমরা বের করে নিই। হ্যাঁ, মুদ্রা দেখো কিভাবে বের করব আমরা। 50 পয়সার সংখ্যা কটা আছে, 9টা আছে। তাহলে বলো 50 পয়সার সংখ্যা যদি 9টা থাকে তাহলে টোটাল আমার ক টাকা হয়ে যাবে, বলবে স্যার 4 টাকা 50 পয়সা হয়ে যাবে। ইস্টু 25 পয়সার সংখ্যা কটা আছে, 5টা আছে, তাহলে ক টাকা হয়ে যাচ্ছে আমাদের, বলবে 1 টাকা 25 পয়সা হয়ে গেছে। 10 পয়সার সংখ্যা কটা আছে, বলবে 60টা আছে, মানে 60 পয়সা, 60 পয়সাকে 100 দিয়ে যদি ভাগ করো টাকায় কনভার্ট হয়ে যাবে, তার মানে 0.60 চলে আসবে। বোঝা গেছে? তাহলে টোটাল এখানে ক টাকা হলো, তাহলে এদের টোটাল টাকাকে যোগ করে দাও, যে 4 টাকা, এখানে 5 টাকা, 5 টাকা, আর এখানে দেখো 50 50 1 টাকা চলে আসবে, 6 টাকা, 6 টাকা 35 পয়সা, 6 টাকা 35 পয়সা। তাহলে 6 টাকা 35 পয়সা আমরা টোটাল টাকা পেয়ে গেছি, মানে এদের টোটাল রেশিওকে আমরা যোগ করেছি 6.35 চলে এসেছি। বোঝা গেছে? তাহলে টোটাল টাকা 6 টাকা 35 বলছে, এটা টোটাল 6 টাকা 35 নয়, টোটাল কত, টোটাল বলেছে আমাদের, টোটাল বলেছে 317.5, টোটাল বলেছে কত 317.5 বলেছে। তা 317.5 যদি টোটাল বলে তাহলে বলো তো কত গুণ পড়ছে এখানে, কত গুণ পড়ছে, 5 6 30, তাই না? দেখো টোটাল কত গুণ পড়ছে আমাদের এখানে, দেখো তো 50 গুণ পড়ছে। টোটাল কত গুণ পড়লো আমাদের এখানে, 50 গুণ পড়লো। তার মানে 50 গুণ যদি পড়ে, চেয়েছে যে 25 পয়সার সংখ্যার মুদ্রা কত, 25 পয়সার সংখ্যা কোথায় আছে, দেখো সংখ্যা কত আছে, বলবে 5 আছে। তাহলে 5-এর সাথে কি করো, এবার 50কে গুণ করে দাও, আর 5-এর সাথে 50 গুণ করলে পেয়ে যাবে কত, 250। ব্যাস, তার মানে 250 আমাদের কারেক্ট আনসার, যেটা দেখো অপশন সিতে রয়েছে। যদি বলতো 50 পয়সার সংখ্যা কত, তাহলে 9-এর সাথে আমরা 50 গুণ করতাম। যদি 10 পয়সার সংখ্যা বলতো তাহলে 6-এর সাথে 50 গুণ করতাম, মানে যা বলবে তার সাথে গুণ করবে। ব্যাস, এই সাধারণ কাজ তোমাদের করতে হবে, একদম সিম্পল প্রশ্ন, আর সিম্পল ইজিও লজিকও, তাই না কি? দেখো 11 নম্বর প্রশ্ন বলেছে যে যদি 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য দিয়েছে এত টাকা, বলেছে রাশিটি কত। চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মধ্যে ডিফারেন্স দিয়েছে, বলেছে তাহলে আসল টাকা কত। কিভাবে বের করবে, দেখো কিভাবে বের করবে। সবচেয়ে বেস্ট টেকনিক কি, তোমাদের যে পার্সেন্টেজ দিয়ে দেবে তোমরা একে কি করো, ফ্র্যাকশন কনভার্ট করে দাও। ফ্র্যাকশন কিভাবে কনভার্ট করে, যে 5% মানে কত চলে আসবে আমাদের, বলবে 5 20 100, মানে 1/20 চলে আসবে। কত আসবে, 1/20। কিভাবে স্যার, এই যে 5/% বলতে 100, তাহলে একে যদি কাটো 5 × 5, 5 20 100, মানে 1/20। তা যখন পার্সেন্টেজে তোমাদের ওপরে 1 চলে আসবে, যখনই 1 আসবে তখনই কিন্তু এই লজিকটা অ্যাপ্লাই করবে। দেখো তাহলে কি করবে, এবার 1/20 পেয়েছি, যে বছর দেবে সেটাকে কি করবে, মাথায় 12 লিখে দেবে, 2 বছর দিয়েছে মাথায় 2 লিখে দাও, তাহলে চলে আসবে এখানে 1/400। তাহলে এখানে যে একটা পাচ্ছ, এই একটা কিন্তু বলবে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স, মানে এসআই মাইনাস সিআই মাইনাস এসআই এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 হয়। আর যে নিচে যে 400 থাকবে এটাকে বলবো কি আমরা প্রিন্সিপাল, মানে আসল। বোঝা গেছে? যদি দেখো যে কোনো অঙ্কে তোমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দেবে এবং পার্সেন্টেজ এমনই একটা পার্সেন্টেজ দিয়ে দিল যাকে ফ্র্যাকশন করে 1 উপরে আসবে, যদি 1 আসে তাহলে ভাববে যে 1টা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স। তারপরে 2 বছর বলেছে, এখানে 2 লিখে দাও। তাহলে এবার দেখো, এবার আমরা এই যে 1 বলতে কি বলেছি, 1 বলতে বলেছি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স, বাট ডিফারেন্স বলেছে এটা 1 নয়, ডিফারেন্স কত বলেছে তোমাদের, 16.32 বলেছে। কত গুণ পড়ছে, দেখো 1-এর মান তাহলে এত গুণ পেয়েছি, তাহলে 400-র সাথে আমরা কি করব, 16.32কে গুণ করে দেবো, ব্যাস আরামসে পেয়ে যাব, তাই নয় কি? তাহলে এই নাও, পয়েন্টের জন্য 00কে ক্যান্সেল আউট করে দাও, 4 2 8,
3 4 12 2 হাতে আমাদের 1। আচ্ছা দেখো শেষে 28 আছে, শেষে 28 তো আমাদের অপশান দেখছি সিতেই রয়েছে। চলো গুণ করার আর প্রয়োজন নেই, কিছু উপস্থিত বুদ্ধিও তো লাগাও। চলো বোঝা গেছে। তাহলে এই একটা লজিক তোমরা করতে পারো। দ্বিতীয় লজিক দেখো, দ্বিতীয় লজিক কি করবে, যে পার্সেন্টেজ তো তোমাদের দিয়ে দেবে 2 বছরের ক্ষেত্রে যে পার্সেন্টেজ দেবে সেই পার্সেন্টেজের কি করবে তোমরা স্কোয়ার করে 100 দিয়ে ভাগ করবে। তাহলে যদি এটা করো তাহলে এটা পেয়ে যাবে কি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স। তাহলে কত পাবে, 5 স্কোয়ার 25, 25কে যদি 100 দিয়ে ভাগ করো তার মানে 0.25% পেয়ে যাচ্ছ কি বলবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? যে পার্সেন্টেজ দেবে তাকে বর্গ করে 100 দিয়ে সবসময় ভাগ করবে। তাহলে এত পেয়েছি কি আমরা, যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স। তার মানে এত ডিফারেন্স মানে কত ডিফারেন্স বলবে আমাদের 16.32 ডিফারেন্স। তাহলে বলো যে 100%-এ কত চলে আসবে, 100%-এ কত চলে আসবে, তার মানে এখানে লিখে দেবো কত, 0.25 আর ইন্টু 100, এই নাও। তাহলে কত চলে আসবে বলো, দু ঘর তুলে দাও, 4 25 100, 4 লেখো, তাহলে 4 2 8, 3 4 12 2, এই দেখো শেষে 28, এই দেখো শেষে 28, ব্যাস আরামসে সলভ হয়ে গেল 6528। যেটা মর্জি করো। দেখো দুটোই একদম বেস্ট টেকনিক, বেস্ট সলিউশন, পুরো নিউ 5G কনসেপ্টিক্স। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো, কারণ দুটোই করতে গেলে ম্যাক্সিমাম 4 থেকে 5 সেকেন্ড টাইম, এর বেশি নয়, তাই নয় কি? চলো তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। 13 নম্বর প্রশ্ন, শানদার প্রশ্ন, টপ ক্লাসের প্রশ্ন। দেখো বলেছে এখানে যে 25 থেকে একদম ক্রমাগত 75 পর্যন্ত যোগফল। আচ্ছা একটা ভালো করে বোঝো, পুরো বেসিক সহকারে দেখো। যদি তোমাদের বলে যে 1 থেকে 1 যোগ 2 যোগ 3 যোগ, এভাবে আমি পুরো বললাম যে 75 পর্যন্ত যোগফল বের করো। যদি ন্যাচারাল নাম্বার ক্রমাগত অর্থাৎ প্রাকৃতিক সংখ্যা যদি ক্রমাগত দিয়ে দেয় তোমাদের 1 থেকে ক্রমাগত বলে দিল 75 পর্যন্ত প্রাকৃতিক সংখ্যার যোগফল বের করো, মানে ন্যাচারাল নাম্বারের যোগফল বের করো। সেক্ষেত্রে যোগফল কিভাবে বের করবে দেখে নাও, লজিক দেখে নাও। লাস্ট যে সংখ্যা থাকবে, এবং সম্প্রতি রেলওয়ে যে এক্সাম কমপ্লিট হয়েছে সেই এক্সামও কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু একটি এসেছেই। আর কিভাবে তোমরা সলভ করবে দেখা মাত্রই, যে লাস্ট যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে লেখো। লাস্ট রয়েছে কত বলবে 75 রয়েছে, তাহলে 75 লেখো। 75-এর পরের সংখ্যা কত হয় বলবে স্যার 76 হয়, তাহলে 76 লেখো। এবার দুটো সংখ্যা রয়েছে, 2 দিয়ে ডিভাইড দাও, ব্যাস সিম্পল কাজ। লাগলো কিনা ললিপপ এই টাইপের প্রশ্ন, সলভ করতে পারবে কিনা দেখা মাত্রই। চলো তাহলে এবার একে 2 দিয়ে কাটো, 3 2 6 আর 2 16। তাহলে এবার এই যে সংখ্যাটা পেয়েছি আমরা, কত পেয়ে গেছি এখানে বলবে 75 গুণ 38 পেয়েছি। তার মানে এটা গুণ করে যা আসবে সেটা কি আসবে আমাদের, পুরো 1 থেকে 75 পর্যন্ত কি আসবে আমাদের যোগফল পেয়ে যাব আমরা, কত এত পেয়েছি। তাহলে এবার গুণটা করো। দেখো 75-এর সাথে 38-কে গুণ করবো, চলো গুণ করো। 5 8 40 শূন্য, হাতে থাকছে কত আমাদের 4, 7 8 56 আর 15, বলো 56 আর 15 কত চলে আসছে, 56 আর 15 চলে আসবে আমাদের 71, 71 আর 4 চলে আসছে কত আমাদের 75, বলো 75-এর 5, হাতে থাকছে আমাদের 7, তাহলে 3 7 21 আর 7-এ চলে আসছে 28। তার মানে আমরা কত পেয়ে গেছি 2850 পেয়ে গেছি আমাদের 75 এবং হচ্ছে কি 38-এর গুণফল 2850 পেয়ে গেছি। ক্লিয়ার হয়েছে এটুকু? তার মানে তোমরা যদি চাও এর ফর্মুলা রয়েছে, ফর্মুলা সাহায্য করতে পারো যে n × n+1/2, ব্যাস এই সূত্রের সাহায্য বের করতে পারো। একই ব্যাপার, আলাদা কিছু নয়। ক্লিয়ার? তাহলে 1 থেকে আমাদের যদি 75 পর্যন্ত যদি যোগফল বের করতে বলতো তাহলে বলতো আমরা আমাদের 2850 হয়েছে, কিন্তু প্রশ্নে আমাদের দিয়েছে দেখো 1 থেকে কিন্তু দেয়নি, দিয়েছে কি 25 থেকে 75 পর্যন্ত। তার মানে আমাদের 1 থেকে পুরো 24 পর্যন্ত যোগফল কিন্তু দেয়নি, এইটুকু চালাকি করেছে। আর এই চালাকিটা তোমাদেরকে ধরতে হবে। তার মানে তোমরা যে এই যে ফর্মুলাটা ফেলে বা এই যে লজিকটাকে অ্যাপ্লাই করছো, এই লজিকটা কিন্তু পুরো যেটা বেরোবে তোমাদের যোগফল, সেটা বেরোবে পুরো 1 থেকে n-তম সংখ্যার যোগফল। তাহলে এবার আমরা কি করব, যে 1 থেকে 24 পর্যন্ত সংখ্যার যোগফল বের করব, করে এর থেকে মাইনাস করব, ব্যাস। তাহলে তো আমাদের 25 থেকে 75 পর্যন্ত যোগফল পড়ে থাকবে, তাই নয় কি? তাহলে চলো লাস্ট সংখ্যা কত রয়েছে বলবে 24,
লেখো 24-এর পরের সংখ্যা 25, ব্যাস 2 দিয়ে ভাগ করে দাও, 12 লেখো, ব্যাস এবার গুণ করে দাও, যে 5 বরং 60, 60-এর 0 হাতে 6, 12 24, 24 আর 6 চলে আসবে কত 30, তার মানে 300। তাহলে 1 থেকে 24 পর্যন্ত যোগফল কত পেয়েছি 300 পেয়েছি। এবার তাহলে এটা থেকে আমরা কি করব 300-কে মাইনাস করব, তাহলে কত চলে আসবে আমাদের দেখো কত চলে আসছে, দেখো এখানে মাইনাস করলে 0, 5, 5, 2 মানে 2550, আর 2550 দেখো অপশান সিতে রয়েছে, তার মানে অপশান সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসলো। ক্লিয়ার? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নিই। এবার দেখো 14 নম্বর প্রশ্ন বলেছে যে রাহব একটি ব্যাংক থেকে 8% বার্ষিক সরল সুদে ঋণ নিয়েছে টাকা, বলেছে 5 বছরের জন্য, হ্যাঁ, এবং এত টাকা সুদ তাকে দিতে হয়েছে। তাহলে ক বছর নিয়েছে? 5 বছরের জন্য নিয়েছে। ক পার্সেন্ট হারে ইন্টারেস্ট দেবে? 8% হারে। আর আমরা জানি সরল সুদ প্রত্যেক বছর সমান হারে বাড়ে, তার মানে প্রথম বছর যদি 8% ইন্টারেস্ট দেয়, পরের বছরও 8%, পরের বছরও 8%, পরের বছরও 8%, তাহলে এইভাবে যদি 8 বছর হয় তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে? বলবে 5 8 মানে আর 8%-এর সাথে 5 বছর গুণ করব, তাহলে 5 8 40% পেয়ে যাব ইন্টারেস্ট। আর 40% ইন্টারেস্ট বলতে কত টাকা ইন্টারেস্ট? বলবে 6400 টাকা ইন্টারেস্ট। তাহলে 100% কত? 100% মানেই তো আমাদের আসল। আর আমাদের তো এটাই তো বলেছে যে কত টাকা আমরা ঋণ নিয়েছি, তাই নয় কি? তাহলে বলো কত গুণ পড়ছে, 0 0 কেটে দাও, তাহলে কত গুণ পড়ছে দেখো এখানে, বলবে 4 × 64 মানে 160 গুণ। তাহলে এই নাও, এখানেও আমরা 160 গুণ করে দেবো, তাই না? 160 গুণ করলে কত চলে আসছে? তাহলে 100 চলে আসবে, ব্যাস। তাহলে ব্যাস চলে এসছে তোমাদের কারেক্ট আনসার। 100 আমরা 160 গুণ করবো, ব্যাস। তাহলে চলে এসছে কোথায় দেখো, অপশান এ। তার মানে অপশান এ তোমাদের কারেক্ট আনসার চলে আসলো আরামসে। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন দেখবে, রিল্যাক্সে মজায় মজায় এক্সামে সলভ করে চলে আসবে, তাই নয় কি? চলো 15 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। সান্দার প্রশ্ন এবং টপ ক্লাসের প্রশ্ন, এবং বলবো যে এই টাইপের প্রশ্ন কিন্তু এসএসসি এক্সামও কিন্তু ভীষণ মাত্রায় এসে থাকে, এবং এসএসসি বলতে পারো যে প্রিয় প্রশ্ন এটা, যে এই টাইপের প্রশ্ন কিন্তু একটি দিয়েই থাকে প্রফিট অ্যান্ড লস থেকে। দেখো বলেছে একটি বস্তু তার আসল বিক্রয় মূল্যের 7/12 দামে বিক্রি করে মানব 16% ক্ষতির সম্মুখীন হয়। আচ্ছা, বলেছে তার আসল বিক্রয় মূল্যের 7/12, আসল বিক্রয় মূল্যের 7/12 দামে বিক্রি করেছে, তার মানে আসল বিক্রয় মূল্যটা কত সেটা তো আমি জানি না। তাহলে কি করবে, যখনই এই টাইপের প্রশ্ন দেখবে তোমাদের এই যে ফ্র্যাকশনে যেটা থাকবে, হরে যে সংখ্যাটা থাকবে, হরে কত রয়েছে এখানে দেখো আমাদের 12 রয়েছে, তাহলে এই 12কেই তোমরা ধরে নেবে কি তোমাদের মূল বিক্রয় মূল্য, মানে আসল এসপি। তাহলে আসল এসপি যদি 12 ধরি, তাহলে এই এসপির বলেছে 7/12 দামে বিক্রি করেছে, তাহলে 12-র 7/12 কত হবে? বলবে 12-র 7/12 আমাদের 7 চলে আসবে, তাহলে 7 হচ্ছে বিক্রি দাম, তাহলে 7 বিক্রি করে বলেছে যে 16% ক্ষতির সম্মুখীন হয়েছে। আর সিপি কত হয়? বলবে সিপি তো সবসময় আমাদের 100% হয়, সিপি যদি 100% হয়, 100%-এ আমার 16% যদি ক্ষতি হয়, তাহলে এসপি কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? মানে বিক্রি চলে আসবে কত পার্সেন্ট? বলবে বিক্রি চলে আসবে আমাদের 84%। তার মানে 7-এর ভ্যালু কত পেয়ে গেছি? বলবে 7-এর ভ্যালু আমরা 84% পেয়ে গেছি। তাহলে বলো 7-এর ভ্যালু যদি 84% পেয়ে যাই, তাহলে কত গুণ পড়ছে? বলবে 7-এর সাথে আমরা 12 গুণ করলে 7 12 84, তাহলে 84 পেয়ে যাব, তাই নয় কি? চলো তাহলে এবার তারপরে পড়ো, দেখো কি বলেছে। বলেছে যদি সে এটিকে তার আসল বিক্রয় মূল্যের 80% লাভে, আসল বিক্রয় মূল্য কত? বলবে আসল বিক্রয় মূল্য 12 ছিল, তাহলে 12-র 80%, 12-র 80% কত চলে আসে? বলবে 8 12 96 মানে 9.6, তাহলে এই নাও 9.6, ব্যাস। তাহলে দেখো এখানে 12 গুণ হয়েছে, তাহলে এর সাথেও 12 গুণ করে দাও, তাহলে 12 গুণ করলে কত চলে আসছে? বলবে 6 12 72, 6 12 72, 72-এর 2 হাতে থাকছে কত আমাদের 7, 9 12 108, 108 আর 7-এ চলে আসছে কত? 115, ব্যাস 115 বসিয়ে দাও, এক ঘর পরের পয়েন্ট, এখানে পয়েন্ট বসিয়ে দাও, তাহলে এত টাকা বিক্রি দাম পেয়ে গেছো। তাহলে সিপি তো আমাদের কত হয়? বলো সিপি তো আমাদের সবসময় 100 হয়, সিপি যদি 100 হয়, বিক্রি এত হয়েছে, তাহলে বলো কত পার্সেন্ট তোমাদের প্রফিট হয়ে গেছে? বলবে 15.2% প্রফিট হয়ে গেছে। 15.2% কোথায় রয়েছে দেখো, অপশান সি। তার মানে অপশান সি চলে আসলো তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে যে এই টাইপের প্রশ্ন দেখো তো কতটা ইজিভাবে তোমরা সলভ করতে পারো এক্সামে।
ক্লিয়ার? চলো তাহলে বলো এবার আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো। আশা করি সবার ভালো লেগেছে। তা সবাই কিন্তু অবশ্যই বলবো কমেন্টে জানাবে যে তোমাদের ক্লাসটি কেমন লাগলো। তা পরবর্তী দিন কিন্তু আমরা যে পার্ট 2 নিয়ে আবার চলে আসবো। তোমরা যত পারবে তোমাদের পরিবার এফবিআইকে কিন্তু বলবো যে শেয়ার করবে এবং তোমাদের পরিবারকে যত পারো ক্রান্তিকারীর মতো বিস্তারিত করবে। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো তাতে বলবো গো ফাস্ট, ডেসক্রিপশন থেকে যাও, গিয়ে অ্যাপসে ইনস্টল করো, ইনস্টল করে অ্যাডমিশন নিয়ে নাও। কারণ এখানে ম্যাথস না, পুরো একদম তোমাদেরকে জল ভাত বানিয়ে দেওয়া হবে গো, পুরো জল ভাত। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, প্র্যাকটিস করো, ক্রমাগত প্রশ্ন কোথা থেকে করবে দেখো, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, ওখানে যাও, গিয়ে জয়েন হয়ে যাও। ওখানে সমস্ত পিডিএফ পুরো ফ্রিতে দেওয়া হয় প্রত্যেকটা ক্লাসেরই। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।